শুধু দর্শক মণ্ডলী, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তানজিম ফেরদৌস। আমাদের আজকের অনুষ্ঠান মানি ম্যাটার্সে আমরা আজকে কথা বলবো ইনভেস্টমেন্টস অ্যান্ড ইউ। আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন মোহাম্মদ সাদমান, কো ফাউন্ডার স্বাধীন ফিনটেক। স্বাধীন ফিনটেক হচ্ছে ক্রাউডসোর্স এবং পিয়ার টু পিয়ার ফান্ডিং প্ল্যাটফর্ম, এবং আছেন আসিফ খান, ডিরেক্টর এজ অ্যাসেট ম্যানেজমেন্ট। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। মানি ম্যাটার্স অনুষ্ঠানে আসলে আমরা আমাদের দৈনন্দিন জীবনে অর্থ ব্যবস্থাপনার মতো জটিল একটি বিষয়গুলোকে সহজভাবে উত্থাপন করার চেষ্টা করি আমাদের যারা দর্শক রয়েছেন তাদের উদ্দেশ্যে। আমরা সবসময় চাই ছাত্র, শিক্ষক, গৃহিণী, ক্ষুদ্র ব্যবসায়ী, বড় ইনভেস্টর, শিল্পপতি যে কেউ আমাদের এই অনুষ্ঠান দেখে যেন এই অর্থ ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ একটি এবং জটিল বিষয়গুলোকে সহজভাবে বুঝতে পারে। তো সাদমান, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, বিনিয়োগ, আমরা যেহেতু আজকে কথা বলবো বিনিয়োগ নিয়ে, সামষ্টিক এবং ব্যষ্টিক সব দিকগুলোই আমরা আলোচনা করব, এবং আমাদের আজকের অনুষ্ঠানের নাম আমরা দিয়েছি ইনভেস্টমেন্টস অ্যান্ড ইউ। ইনভেস্টমেন্ট কেন জরুরি? জি, আসলে ফার্স্টলি থ্যাংক ইউ সো মাচ তানজিম ভাই এই শোটা হোস্ট করার জন্য এবং আমাদেরকে এখানে এই ফোরামে ইনভাইট করার জন্য। আমি আসলে মনে করি মানি ম্যাটার শোটা খুবই ইম্পর্টেন্ট, বিকজ আপনি যেভাবে বললেন যে মানুষের টাকা ম্যানেজমেন্ট, কীভাবে ইনভেস্ট কিসে করতে হয়, সেভিংস কেন ইম্পর্টেন্ট, এগুলো সবই খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। অফেন আমাদের সোসাইটিতে এগুলো ডিসকাস হয় না। সো আপনি যে প্রশ্ন করলেন যে ইনভেস্টমেন্টস কেন ইম্পর্টেন্ট, আগে আমি কথা বলি সেভিংস কেন ইম্পর্টেন্ট। সো সেভিংস আসলে আমরা একটা ফিক্সড আর্নিং হয় সাধারণত আমাদের ব্যবসা বা চাকরি করে, এবং আমাদের খরচা হয়। এখন এই আর্নিং আর খরচার মধ্যে আমাদের দেখতে হবে যে আমরা এনাফ আর্নিং করছি যেন আমাদের খরচাগুলো কভার করতে পারি। অ্যান্ড খরচা কভার করার পরে আমাদের যেটা বাকি থাকে ওটাকে বলা হয় সেভিংস, যেটা সবাই ফ্যামিলিয়ার এই কনসেপ্টটা নিয়ে। এখন আমাদের জন্য সেভিংসটা আসলে একটা ওয়ান টাইম জিনিস হতে পারে, এটা কনসিস্টেন্ট জিনিস হতে হবে, যে একটা মানুষের সেভিংস রাখতে হবে ওভার টাইম। অনেক কারণের জন্যই সেভিংস রাখতে হয়, ভবিষ্যতের জন্য, এডুকেশনের জন্য, আনপ্ল্যান্ড এক্সপেন্সের জন্য। এখন যেমন কোভিড হচ্ছে, কোভিডের জন্য হয়তো অনেকের খরচা বেড়ে গেছে, হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক কেনার জন্য বা চিকিৎসার জন্য। তো এই ধরনের আনপ্ল্যান্ড ইভেন্টস যেগুলো লাইফে হয়, অনেক সময় আমরা হয়তো জানতাম না যে কিছু হবে, কিন্তু কিছু হয়ে গেল। সো এইগুলোর জন্য আমাদের আসলে সেভিংসটা খুবই ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে আমাদের আর্নিংটা যেন এনাফভাবে আমরা রেখে দিই, কিছু পার্ট অফ আর্নিংস যেটা আমরা সেভিংস হিসেবে রাখতে পারি। এখন এই সেভিংস দিয়ে কী করা উচিত ওটা নিয়ে আরও ডিটেলসে ডিসকাস করতে চাই আপনার সাথে। কিন্তু আই থিঙ্ক প্রথম কনসেপ্টটা হচ্ছে যে আমরা কীভাবে মেক শিওর করি যে আমাদের খরচাগুলা ব্যালেন্সে থাকে, যেন আমাদের মাসের শেষে একটা ধরনের অ্যামাউন্ট থাকে, যে অ্যামাউন্টটা আমরা সরিয়ে রেখে দিই, যেটা আমরা ইমার্জেন্সি বা ভবিষ্যতের কোনো লং টার্ম প্ল্যান ছাড়া না ব্যবহার করি। জি সাদমান, আপনাকে ধন্যবাদ। আসিফ খান, আমরা তো মিস্টার সাদমানের কাছ থেকে শুনলাম সেভিংসটা কেন জরুরি। সেভিংসটাকে কেমন করে ইনভেস্টমেন্টে কনভার্ট করা যায়, বা সেভিংস আর ইনভেস্টমেন্টের মধ্যে আসলে তফাৎটা কোথায়? আচ্ছা, আমি যেভাবে জিনিসটাকে দেখি, এই সেভিংস আর ইনভেস্টমেন্ট এটা আসলে দুই স্টেপের পার্ট। আমাদের সাদমান ভাই যেটা বললেন একটু আগে, যে ইনকামের পর যে খরচটা হয়ে যাচ্ছে সেটা হলো গিয়ে সেভিংস। কিন্তু এই সেভিংসটাকে আমি ম্যাক্সিমাইজ করতে চাইলে, সেটা থেকে আমি একদম সবচেয়ে প্রপার রিটার্নটা পেতে হলে আমার আসলে বিনিয়োগ করতে হবে, যেটা আমাকে সাহায্য করবে আমার লং টার্ম গোলে পৌঁছানোর জন্য। এবং লং টার্ম গোলের আসলে অনেক ধরনের এক্সাম্পল হতে পারে, অনেক উদাহরণ আছে। সেটা রিটায়ারমেন্ট হতে পারে, যেটা খুবই কমন একটা গোল, অথবা সেটা কোনো বড় খরচ হতে পারে, ছেলে মেয়ের বিয়ে হতে পারে। হ্যাঁ, কিন্তু যেটা আমি বলতে চাচ্ছিলাম যে আসলে দুইটা স্টেপের পার্ট, দুইটা একটার সাথে একটা লিঙ্কড। প্রথমে হচ্ছে সেভিংস বা সঞ্চয়, এবং পরবর্তীতে হচ্ছে বিনিয়োগ বা ইনভেস্টমেন্ট। আমরা আসলে আমাদের দেশে সনাতন পদ্ধতি যদি বলি বা ট্রেডিশনালি, মানুষ কোন কোন ক্ষেত্রে আসলে বিনিয়োগ করে থাকে? আসলে আমরা যদি চিন্তা করি বাংলাদেশে যে ট্রেডিশনাল বা কনভেনশনাল ইনভেস্টমেন্টস, বিনিয়োগ যেটা করা হয়, সবচেয়ে বেশি ক্ষেত্রে দেখা হচ্ছে যে ফিক্সড ডিপোজিট বা সঞ্চয়পত্র। এটা আসলে আমাদেরকে বেশ ভালো রিটার্নস দেয়, সাধারণত 8 থেকে 12%। এখন একটু কমে যাচ্ছে। আসলে আমাদের এই রিটার্ন পার্টটা ইম্পর্টেন্ট, কারণ আমাদের দেশে কিন্তু একটা লেভেল অফ ইনফ্লেশন আছে, যেটা মানে আপনি আজকে যে 100 টাকা আপনার আছে, এই 100 টাকার মূল্যটা কিন্তু 1 বছর বা 2 বছর পরে একই না। আপনি যা কিনতে পাচ্ছেন 100 টাকা দিয়ে, ওই 100 টাকা দিয়ে 1 বছর 2 বছর পরে মানে মূল্যস্ফীতি বা ইনফ্লেশন হয়। সো এই জন্য আমাদের আসলে সেভিংসগুলা ইনভেস্টই করা উচিত, নাহলে আমার টাকাটা ভ্যালুটা কমে যাচ্ছে। তো সাধারণত যেটা দেখা হয় যে মানুষরা ফিক্সড ডিপোজিট বা সঞ্চয়পত্রতে ইনভেস্ট করে, এইটা আসলে ইনফ্লেশন থেকে বেশি, যে কারণে টাকা থেকে আমাদের একটা লাভের পজিশনে পড়ে যায়।
আরেকটা যেটা সাধারণত করা হয় যে জমি, এটা আসলে বিদেশে একটা অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট, কিন্তু বাংলাদেশে এটা খুবই কমন একটা ইনভেস্টমেন্ট। অনেকেই জমি কিনে। জমিতে আসলে অবভিয়াসলি অ্যাডভান্টেজ আছে, কারণ এটা একটা ফিজিক্যাল অবজেক্ট, আপনি জমিতে বাড়ি বানাতে পারেন বা ব্যবসা দিতে পারেন, কিন্তু এটাতে আসলে লিকুইডিটি সমস্যা, কারণ আপনার সঙ্গে সঙ্গে বিক্রি করতে পারছেন না। এটা আসলে একটা অনেক লং টার্ম ইনভেস্টমেন্ট। অন দি আদার হ্যান্ড আপনি কিন্তু ফিক্সড ডিপোজিট বা সঞ্চয়পত্র এগুলো আসলে 6 মাস, 1 বছর, 2 বছর ওয়ার্থ ইনভেস্টমেন্ট, কিন্তু জমি একটা লঙ্গার ইনভেস্টমেন্ট। তো আমি মনে করি যে এই দুইটা ইনভেস্টমেন্ট বাংলাদেশে সবচেয়ে কমন ফর্ম অফ ইনভেস্টমেন্টস, যারা ইনভেস্ট করতে পারে, যাদের অপরচুনিটি আছে ইনভেস্ট করার। আচ্ছা, স্টক মার্কেটেও দেখি অনেকে বলে যে আমার স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট আছে। এটার ব্যাপারে আপনি কখনো খেয়াল করেছেন বাংলাদেশে? হ্যাঁ, অ্যাবসলিউটলি। আসলে বাংলাদেশের স্টক মার্কেট আমি ফলো করি, অ্যান্ড আসলে অন্যান্য দেশেরও মার্কেট ফলো করি। স্টক মার্কেট একটা ভ্যালিড ইনভেস্টমেন্ট। ওটা বেসিক্যালি একটা ধরেন একটা কোম্পানি, বড় কোনো কোম্পানি, ওরা ফাইন্যান্সিং চায়, ওরা কি করে, ওরা ওদের ব্যবসার কিছু পার্ট স্টক মার্কেটে লিস্ট করে দেয়, এবং যে কোনো মানুষ গিয়ে, ইন্ডিভিজুয়াল গিয়ে ওই কোম্পানির একটা শেয়ার বা ওনারশিপ কিনতে পারে। সাধারণত বড় কোম্পানিতে তো খুবই ছোট ওনারশিপ হয়, তো আমরা ধরেন একটা অ্যাভারেজ ইনভেস্টর হলেন 0.00% কোম্পানির ওনারশিপ কিনে। কিন্তু আসলে স্টকটা কিনে কি যেটা হয় যে আমি ওই কোম্পানির উপরের একটা বিলিফ আছে যে কোম্পানিটা ভবিষ্যতে ভালো করবে। তো এইটা কিনলে আমাদের অনেক ধরনের বেনিফিটস আছে, যেমন কোম্পানি যদি পারফরমেন্স ভালো হয় তাহলে ওই স্টকের দাম বাড়লে আমার অ্যাসেটটা বেড়ে যাচ্ছে, আমার হাতে যে স্টকটা আছে। আবার অনেক কোম্পানিতে ডিভিডেন্ড দেয়, ডিভিডেন্ডেও আমাদের টাকা আর্ন করার একটা অপরচুনিটি আছে। কিন্তু রিস্ক হচ্ছে যে আসলে কোম্পানি খারাপও করতে পারে, সো আপনাকে আসলে অনেক রিসার্চ করে ঢুকতে হয় স্টক মার্কেটটা। জি, এই ব্যাপারটা নিয়ে আমরা আসবো। আসিফ খান, আপনি তো অ্যাসেট ম্যানেজমেন্টের সাথে সংযুক্ত আছেন, সো আপনার কি ধারণা, বাংলাদেশের মানুষ কি সবাই কি সঞ্চয়পত্র, ল্যান্ড এবং এই স্টক মার্কেটে বিনিয়োগ করে? আবার অনেক সময় আমরা শুনি যে স্টক মার্কেটে বিনিয়োগ করার পরে বলছে যে আমার সব টাকা খোয়া গেছে। সো বাংলাদেশের ক্ষেত্রে আমরা যেটা দেখে থাকি যে আমরা যদি একটু নাম্বারসের দিকে যাই আর কি, হ্যাঁ, আমার মতে সঞ্চয়পত্রের একটা বড় পার্সেন্টেজ আছে, কিন্তু সঞ্চয়পত্রের উপর এখন কিছু রেস্ট্রিকশনস আছে যে ই-টিন সার্টিফিকেট না থাকলে সঞ্চয়পত্রে বিনিয়োগ করা যাবে না। যেহেতু ই-টিন সবার কাছে নাই, এখানে একটা রেস্ট্রিকশন চলে আসছে। কিন্তু আমরা যদি আগে দেখি যে হ্যাঁ, অনেকেই সঞ্চয়পত্রে ইনভেস্ট করেছে। ফিক্সড ডিপোজিট নিশ্চয়ই এটা খুবই পপুলার, যেটা সাদমান ভাই একটু আগেই বললেন আমাদের কাছে। শেয়ার বাজারের ব্যাপারে আসলে কিছু ইন্টারেস্টিং তথ্য আছে এবং কিছু মিসকনসেপশনও আছে, যে আমরা যতটুকু বুঝি অফিসিয়ালি এবং 25 লাখ বিও অ্যাকাউন্ট বাংলাদেশে আছে। কিন্তু আমরা যদি বোঝার চেষ্টা করি যে এই 25 লাখের মধ্যে আসলে কয়জন অ্যাক্টিভ ইনভেস্টমেন্ট করে, একটা এস্টিমেশন আছে যে 1 থেকে 2 লাখ মানুষই হচ্ছে অ্যাক্টিভলি ট্রেড করে। তো ওইটার মানে হলো গিয়ে যে একটা দেশ যেখানে হচ্ছে আপনার 17 কোটি লোক আছে, ওখানে যদি আপনার 1 থেকে 2 লাখ শেয়ার বাজারে বিনিয়োগ করে, তাহলে কিন্তু এটা আসলে কনভেনশনাল হতে পারে নাই, এটা মানুষের কাছে পৌঁছাতে পারে নাই। অসাধারণ বলেছেন আসিফ খান। মোহাম্মদ সাদমান, আপনিও চমৎকার বলেছেন। এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি একটি বিজ্ঞাপন বিরতিতে। কোথাও যাবেন না, বিরতির পরে আমরা ফিরে আসব। ইনভেস্টমেন্ট নিয়ে বিভিন্ন রকমের কথা বলবো, অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট নিয়ে কথা বলবো, টেকনোলজি নিয়ে কথা বলবো। সাথেই থাকবেন। আমরা কথা বলছিলাম বিনিয়োগের বিভিন্ন ক্ষেত্র নিয়ে, বিভিন্ন অপরচুনিটি নিয়ে। সো আমি আমার প্যানেলিস্টদের কাছে চলে যাচ্ছি এখন। যুগের সাথে তাল মেলাতে গিয়ে কি আমরা পশ্চিমা বিশ্ব যেই ধরনের অল্টারনেটিভ ইনভেস্টমেন্টের ক্ষেত্রগুলো বের করেছে, সেই জায়গা থেকে আমরা কতটুকু এগিয়েছি? আমাদের সেই জায়গায় স্কোপগুলো কতটুকু বেড়েছে? আমাদের সেই ব্যাপারে মানুষ কতটুকু জানে? যেটাকে আমরা বলি বিকল্প বিনিয়োগ ব্যবস্থা, সেই জায়গাটায় আমরা কতটুকু ইন্টিগ্রেটেড হতে পেরেছি? অল্টারনেট ইনভেস্টমেন্ট নিয়ে যখন আমরা কথা বলছি, আগে একটু মনে হয় ব্যাখ্যা দেওয়া প্রয়োজন যে অল্টারনেট বলতে আমরা কি বুঝি। হ্যাঁ, পশ্চিমা বিশ্বে অল্টারনেট হচ্ছে গিয়ে ফিক্সড ইনকাম বা ইকুইটি, শেয়ার বাজার অথবা ফিক্সড ডিপোজিট বা বন্ড, এটার বাইরে যে সকল অ্যাসেট ইনভেস্টমেন্ট অপরচুনিটিগুলো আছে সেটাকে তার অল্টারনেট বলে। এটার মধ্যে বড় বড় খাত কিন্তু হয়তো রিয়েল এস্টেট হতে পারে, জমি এবং জমি সংক্রান্ত যেই ধরনের বিনিয়োগগুলো আছে, সেটার সাথে আরও থাকতে পারে হচ্ছে গিয়ে প্রাইভেট একুইটি বা ভেঞ্চার ক্যাপিটাল, আর্লি স্টেজ কোম্পানিতে বা ইভেন ম্যাচিওর কোম্পানিতে আমি প্রাইভেট বিনিয়োগ করছি। সেটার মধ্যে কমোডিটিস থাকতে পারে, যে বাইরের দেশে আমরা গোল্ডে ইনভেস্ট করতে পারি, আমরা সিলভারে ইনভেস্ট করতে পারি, আমরা এগ্রিকালচারাল আইটেমস ইনভেস্ট করতে পারি। অনেক ধরনের অপরচুনিটিস আছে। বাংলাদেশের প্রেক্ষাপটে একটু আগে সাদমান ভাই বললেন যে আসলে
জমিটা আসলে যদিও বাইরের দ্বীপ বিশ্বে হচ্ছে গিয়ে অল্টারনেটিভ, হ্যাঁ আমাদের দেশে কিন্তু এটা খুবই কনভেনশনাল, মানে সবাই যদি আমরা একটা পার্সোনাল পোর্টফোলিও তৈরি করার চেষ্টা করি দেখা যাবে জমির ভ্যালুটা কিন্তু অন্য যে কোনো কিছু থেকে একটু বেশি হয়ে যেতে পারে, হ্যাঁ। আর এরপর হচ্ছে গিয়ে যে খুবই কমনগুলো আমরা অলরেডি কথা বলে ফেলেছি, সো এর বাইরে যেগুলো আছে সেটা হচ্ছে বাংলাদেশের খেলতে অল্টারনেটিভ। কিন্তু এই যে সেগমেন্টগুলো আছে না আমাদের বাইরের যেই আইটেমগুলো বা অ্যাসেট ক্লাসগুলো আছে সেগুলোর মধ্যে কি হতে পারে, হয়তো মিউচুয়াল ফান্ড, এটা বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু অল্টারনেটিভে পড়ে যায় কারণ মানুষ এখনও এটা সম্পর্কে জানে না। তারপর ভেঞ্চার ক্যাপিটাল, এটা কিন্তু একটা উঠতি এরিয়া যেখানে সবাই এটাতে পার্টিসিপেট করে না, কিন্তু একটা জায়গা কিন্তু একটা সেগমেন্ট অফ দ্য পপুলেশন আস্তে আস্তে করে এইদিকে যাচ্ছে। এছাড়া হচ্ছে গিয়ে যে বন্ড, যেটা বাইরের বিশ্বে হচ্ছে গিয়ে এটাকে আমরা ভেরি কনভেনশনাল হিসেবে বুঝি, কিন্তু বাংলাদেশে কিন্তু এখনও বন্ড মার্কেটটা ওভাবে ডেভেলপ হয় নাই। সো এগুলো সবকেই কিন্তু আমরা অল্টারনেটিভ বলতে পারি। সো আপনার যে প্রশ্নর যে প্রথম পার্টটা আমরা কতটুকু যেতে পেরেছি, সত্যি কথা বলতে আমরা আসলে খুবই আর্লি স্টেজে আছি, এখনও একটা মানে সময় লাগবে আমাদের মানুষের এগুলোর ব্যাপারে জানতে, বুঝতে এবং তারপর বিনিয়োগ করতে। জি, মোহাম্মদ সাদমান, যে বিষয়টি নিয়ে কথা হচ্ছিল অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ইন বাংলাদেশ, সো প্রযুক্তিগতভাবে আমরা কতটুকু এগিয়েছি, আমাদের দেশে কোন কোন সেক্টরগুলো উন্মুক্ত হচ্ছে অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম হিসেবে? জি, আসলে টেকনোলজি আর ইনভেস্টমেন্ট সব কিছুর মধ্যে টেকনোলজি একটা লার্জ ইম্প্যাক্ট আছে, আমরা দেখছি যে এই ইনভেস্টমেন্টসেও এইটা লার্জ ইম্প্যাক্ট করছে। এখন যেমন আমি বলতে পারি আমাদের যেই কোম্পানির আমি কো-ফাউন্ডার স্বাধীন ফিনটেক, আমরা আসলে ব্যক্তি থেকে ব্যক্তি একটা ট্রানজ্যাকশন করি, যে এক ব্যক্তি ধরেন লোন বা সাহায্য লাগবে আর আরেক ব্যক্তি যে ওই ব্যক্তিকে লোন বা সাহায্য দিতে চায়, ওই ম্যাচিংটা আমরা করছি, যেটাকে আমরা একজনকে বলছি বড়োয়ার, একজনকে বলছি ল্যান্ডার বা ইনভেস্টার, পিয়ার টু পিয়ার লেন্ডিং প্ল্যাটফর্ম। পিয়ার টু পিয়ার মানে ব্যক্তি থেকে ব্যক্তি আর কি। তো একজন হয় বড়োয়ার, একজন হয় ইনভেস্টার। তো এই যে ইনভেস্টার, এই ইনভেস্টারের জন্য একটা অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট হয়ে গেল, কারণ ওরা কি করছে, ওদের একটা ফান্ড থাকতে পারে, ওই ফান্ডটা দিয়ে ওরা বিভিন্ন মানুষকে লোন দেওয়ার ব্যবস্থা করছে। তো এখানে আর অন্যান্য চ্যানেলস ইনভলভ না, এখানে একটা ডিরেক্ট একটা ইন্ডিভিজুয়াল কিন্তু 10, 20, 100 জনকে লোন দিতে পারছে, আর এই লোনের আগেনস্টে একটা রিটার্ন পাচ্ছে, যেটা ওরা ইন্ডিভিজুয়াল কন্ট্রাক্ট করে করছে। তো এটা এক ধরনের অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট। অবশ্যই এখন এই ইনভেস্টমেন্টের রিস্ক আছে, যে যদি যাকে লোন দেওয়া হচ্ছে উনি যদি ডিফল্ট করেন, কিন্তু আমরা যেটা জানি যে বেসিক প্রিন্সিপাল অফ ইনভেস্টমেন্ট হচ্ছে ডাইভার্সিফিকেশন। সো এখানে যেটা আমাদের কোম্পানির যে পলিসি বা যে প্রিন্সিপাল, যে আমরা কিভাবে একটা ইন্ডিভিজুয়াল ইনভেস্টরকে এনাফ ডাইভার্সিফিকেশন দিতে পারি যেন ওর রিস্কটা মিটিগেটেড হয়, মানে পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন। এখন যদি একটা ইনভেস্টর শুধু একজনকে ইনভেস্ট করে, এটা তো আমরা বলবো অনেক রিস্কি ইনভেস্টমেন্ট, কিন্তু একটা ইনভেস্টর যদি ওনার 10 লাখ টাকা দিয়ে 100টা মানুষকে 10,000 টাকা লোন দেয়, তাহলে কিন্তু ওনার একটা ইনহেরেন্ট একটা ডাইভার্সিফিকেশন হয়ে যাচ্ছে, কারণ একটা দিচ্ছে মুদির দোকানকে, একটা দিচ্ছে স্যালারিড এমপ্লয়ি, একটা দিচ্ছে হয়তো ফুড পান্ডা ডেলিভারির লোককে। তো অনেক ধরনের সেক্টরের মধ্যে এই মানুষটা ইন্ডিভিজুয়াল করছে, ইনভেস্ট করছে মানুষের অন্যান্য ব্যক্তির থ্রু দিয়ে। তো আমি মনে করি এটা একটা নতুন ধরনের অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট, আর আমি মনে করি আমাদের মতন আরও অন্যান্য টেকনোলজি বেসড অল্টারনেটিভ ইনভেস্টমেন্টস মার্কেটে আসবে, কারণ এইটা করার জন্য কিন্তু আপনি কোনো ব্যাংকে গিয়ে বা কোনো ধরনের লাইনে দাঁড়িয়ে কিছু করতে হচ্ছে না। আপনি একটা অ্যাপ ডাউনলোড করবেন, অ্যান্ড আপনি আপনার ফান্ডস ট্রান্সফার ফোন দিয়ে করবেন, অ্যান্ড সব কিছু আপনি দেখতে পাচ্ছেন যে যাকে লোন দিয়েছেন সেও টাকাটা ফেরত দিবে ফোনের মাধ্যমে। তো এভরিথিং ইজ হ্যাপেনিং ইন ডিজিটাল ইকোসিস্টেম। সো এটাতে আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে যে আপনার ওই অনেক সময় নষ্ট হচ্ছে না, আর ইনভেস্টমেন্ট অপরচুনিটি ইজ অ্যাট ইউর ফিঙ্গার টিপস, যে কোনো সময় আপনি যে কাউকে ইনভেস্ট করতে পারছেন। চমৎকার বলেছেন মোহাম্মদ সাদমান। শুধু দর্শক মণ্ডলী, আমরা মোহাম্মদ সাদমানের কাছ থেকে জানলাম নতুন ধরনের একটি ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম এসছে, পিয়ার টু পিয়ার লেন্ডিং প্ল্যাটফর্ম এবং ক্রাউড সোর্স। সো আপনারা যদি এই স্বাধীন ফিনটেকের এই অ্যাপটি ডাউনলোড করতে চান এবং ব্যবহার করতে চান, তাহলে গুগল প্লে স্টোরে এটি রয়েছে, আপনারা নিমেষেই এটি ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। মোহাম্মদ সাদমান, আমরা তো অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট নিয়ে কথা বললাম, জানলাম, কিন্তু নিশ্চয়ই অল্টারনেটিভ ইনভেস্টমেন্টে আপনি রিস্ক ডাইভার্সিফিকেশনের কথা বললেন, কিন্তু রিস্কও আছে। সো আপনি যদি একটু খুব ছোট্ট করে সুবিধা এবং অসুবিধাগুলো বলতে পারতেন। জি, আসলে সব ইনভেস্টমেন্টই রিস্ক আছে, সো আমাদেরকে এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস আমাদেরকে বুঝতে হবে। আর রিস্কের এখন লেভেল অফ রিস্ক ডিফারেন্সিয়েটস বিটুইন টাইপ অফ ইনভেস্টমেন্ট। সাধারণত মোর রিস্কি ইনভেস্টমেন্ট আবার রিটার্নও হায়ার হয়। তো আমি যেটা বলছিলাম যে স্বাধীন যে পিয়ার টু পিয়ার প্ল্যাটফর্ম, এখানে ইনভেস্টাররা অন্যান্য মানুষের উপরে ইনভেস্ট করতে পারে লোন ফর্মে, অ্যান্ড এটার একটা রিটার্ন আসে। এখন এটার অবভিয়াসলি দ্য মেইন রিস্ক যেটা এখানে আছে সেটা হচ্ছে যখন ইনভেস্টিগুলো যারা বড়োয়ার তারা যখন ডিফল্ট করে। এটার ক্ষেত্রে আমাদের একটা পলিসি অ্যান্ড প্রসেস আছে, অ্যান্ড রিকভারি করার একটা প্ল্যান আছে, অ্যান্ড প্রসেস আছে পুরোপুরি। কিন্তু আসলে আমাদের দুইটা জিনিস আমরা দেখি, আমাদের ইনভেস্টার যিনি
ওনাকে একটা হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়াল হতে হয়। আসলে আমরা চাই না যে একটা মানুষ যার হয়তো অত হাই নেটওয়ার্থ নাই ও এই ধরনের অল্টারনেটিভ ইনভেস্টমেন্টসে ইনভেস্ট করুক। আমরা চাবো ওনারা ট্র্যাডিশনাল ইনভেস্টমেন্টে করুক ইনভেস্টমেন্ট। সো যারা হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়াল অ্যান্ড ধরেন ওরা ওদের নতুন একটা ইনভেস্টমেন্ট করতে চায়, এটার জন্য স্বাধীন ইজ ভেরি অ্যাপ্রোপ্রিয়েট যে ওরা অলরেডি ধরেন ওদের অনেক অন্যান্য জিনিস ইনভেস্টমেন্ট আছে অ্যান্ড স্বাধীন একটা নতুন ধরনের ইনভেস্টমেন্ট অপরচুনিটি ফর দ্যাম। অ্যান্ড রিস্ক যেটা আমি আগেই বললাম যে এখানে রিস্ক হচ্ছে যে যখন আমাদের বড়রা পে ব্যাক না করে। আর এই রিস্কের জন্য যে মিটিগেশনের যে প্ল্যান আছে, যে একটা হচ্ছে যে আমরা ডাইভার্সিফাই করি। সো আপনার 10 লাখ টাকাটা যাচ্ছে 100 জনের কাছে, নট 10 লাখ টাকা একজনের কাছে। সো এই 100 জনের ফিউচার জেনারেলি ক্যান বি ডাইভার্সিফাইড বিকজ ডিফারেন্ট মানুষ ডিফারেন্ট জিনিস করছে। আর আমরা ধরেন যখন দেখি অ্যাভারেজ যে ডিফল্ট অ্যারাউন্ড 5 থেকে 7% মতন হয় আমাদের বড়ের মধ্যে। তো এইটা হলেও কিন্তু আমাদের ইনভেস্টাররা একটা ভালো রিটার্ন পায়, যেটা আসলে ফিক্সড ডিপোজিট থেকেও হায়ার। আবার আমি রিপিট করতে চাই যে আমরা চাচ্ছি যে হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়ালসরা যাদের ধরেন অলরেডি তারাই যেন এই প্ল্যাটফর্মে, তারাই কারণ যে কোনো আসলে শুধু এই প্ল্যাটফর্ম না, যে কোনো প্ল্যাটফর্মের জন্যই রিস্কি ইনভেস্টমেন্টগুলো আমাদের হায়ার নেটওয়ার্থ ইন্ডিভিজুয়ালদেরই করা উচিত, বিকজ হায়ার রিটার্ন উইল গিভ হায়ার রিস্ক। আর যার ধরেন অত হাই নেটওয়ার্থ না, তার জন্য তার সব টাকা এটাতে দিয়ে দেওয়া উচিত হবে না। জি, ওদের আসিফ জন্য খান, আপনার কাছে আসতে যাচ্ছিলাম। উনি আসলে যে পিয়ার টু পিয়ার লেন্ডিং ফরম্যাটটির কথা বললেন, তাছাড়াও তো অল্টারনেটিভ যেগুলো নিয়ে আমরা কথা বললাম, সেই অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট সেক্টরগুলোর পজিটিভ এবং নেগেটিভ সাইডগুলো আপনি কি দেখেছেন এখন? বুঝতে পেরেছি। আসলে আমি আর একটা উদাহরণ দিই অল্টারনেটিভের ক্ষেত্রে, যেটা আমি একটু আগে হয়তো মেনশন করেছিলাম যে মিউচুয়াল ফান্ডের কথা। যে মিউচুয়াল ফান্ড কিন্তু নর্মালি কনভেনশনালে পড়ে, কিন্তু বাংলাদেশে খুবই এখনও আননোন মানুষের কাছে। তো মিউচুয়াল ফান্ড আমাদের কোম্পানি এজ আমরা ম্যানেজ করি, এটার কিন্তু অনেকগুলা ইউনিক অ্যাডভান্টেজগুলো আছে। ইউনিক অ্যাডভান্টেজের মধ্যে যদি আমরা কয়েকটা বলি, প্রথমত প্রফেশনাল ফান্ড ম্যানেজার যাদের অনেক বছরের এক্সপিরিয়েন্স আছে, তাদেরকে দিয়ে আপনি টাকাটা ম্যানেজ করাতে পারছেন। আপনার ডে টু ডে জব যার আছে, তার কিন্তু শেয়ার বাজারটা বা অর্থনীতিটাকে কন্টিনিউয়াসলি ফলো করাটা সম্ভব না। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে আমাদের দেশের যে মিউচুয়াল ফান্ডের স্ট্রাকচার, সেটা শুধু শেয়ার বাজারে না, সেটা বন্ডে কিংবা ফিক্সড ডিপোজিটেও বিনিয়োগ করতে পারে। সো ফান্ড ম্যানেজার যখন টাকাটা ম্যানেজ করছে কাস্টমারের টাকাটা, সে কিন্তু ওগুলো চিন্তা করে করছে যে আচ্ছা আমি কি এখন ইকুইটিতে বেশি রাখবো, না বন্ডে বেশি রাখবো, নাকি ফিক্সড ডিপোজিটে বেশি রাখবো। যখন যেটাতে বেস্ট রিস্ক রিটার্ন প্রসপেক্ট, তখন কিন্তু সে সেটাতেই করছে। এছাড়া ট্যাক্স অ্যাডভান্টেজ আছে। মিউচুয়াল ফান্ডের বিনিয়োগ হয়ে ট্যাক্স রিবেট পাওয়া যায় ইনকাম ট্যাক্স ফাইলিংয়ে, এবং তাছাড়াও মিউচুয়াল ফান্ডের যে ইনকামগুলো হয়, ইন্টারেস্ট ইনকাম অথবা ডিভিডেন্ড ইনকাম বা ক্যাপিটাল গেইন, এটা কিন্তু ট্যাক্স এক্সাম্পটেড সরকার থেকে। শুধু দর্শক মণ্ডলী, আমরা কথা বলছিলাম ইনভেস্টমেন্টের বিভিন্ন বিষয়গুলো নিয়ে। আমাদের সাথেই থাকবেন, ফিরে আসছি ছোট্ট একটি বিরতির পরে। শুধু দর্শক মণ্ডলী, ওয়েলকাম ব্যাক টু আওয়ার শো স্বাধীন প্রেজেন্স মানি ম্যাটার্স। আমরা কথা বলছিলাম ইনভেস্টমেন্টস অ্যান্ড ইউ, এবং ভার্চুয়াল স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত একজন আছেন, ভেরি স্পেশাল পারসন। আমি তাকে পরিচয় করিয়ে দিতে চাই আপনাদের সাথে। পরিচয় করিয়ে দেবার পূর্বে ওনার নামটা বলার আগে আমি বলতে চাই উনি কি নিয়ে কাজ করেন। বাংলাদেশের প্রথম এঞ্জেল ইনভেস্টরদের যে নেটওয়ার্ক, সেই নেটওয়ার্কটার চিফ এক্সিকিউটিভ অফিসার তিনি। আপনারা হয়তো এতক্ষণে বুঝে গেছেন, নির্ঝর রহমান। নির্ঝর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের মানি ম্যাটার্স অনুষ্ঠানে। কেমন আছেন আপনি? খুব ভালো, থ্যাংক ইউ ভাইয়া। জি। সো নির্ঝর রহমান, আমি দেখতে পাচ্ছি যে আপনার আগের যে কাজ করার অভিজ্ঞতা সেটিও ছিল ওয়াই গ্যাপ নামে একটি অর্গানাইজেশনে, সেটি কান্ট্রি অফিসার হিসেবে আপনি কাজ করেছেন। সো সেখানেও এই নতুন যে স্টার্টআপ বা নতুন ইনোভেটিভ আইডিয়ার যে বিজনেস কেসগুলো আছে সেগুলোকে নার্চার করার একটা ব্যাপার স্যাপার থাকে। সো এখন আপনি কি এঞ্জেল ইনভেস্টর নেটওয়ার্ক যেটা করেছেন, সেখানেও কি একই ধরনের বিষয় নিয়ে কাজ করেন, নাকি অন্য ধরনের কোনো ইনোভেশন নিয়েও আপনারা কাজ করেন? জি, থ্যাংক ইউ ভাইয়া ওই প্রশ্নের জন্য। সো আমরা ওই মানে একই ধরনের কাজ করি, কিন্তু একটু স্লাইটলি ডিফারেন্ট অ্যাসপেক্ট যদি বলতে পারি। কারণ যখন ওয়াই গ্যাপে ছিলাম, আমরা ফোকাস করছি যে কেমনি নতুন উদ্যোক্তাদেরকে দাঁড়াইতে পারি বাই ওয়ে অফ অ্যাডভাইস। কিন্তু এঞ্জেল নেটওয়ার্ক হলো আমরা যেভাবে বলে স্মার্ট ক্যাপিটাল, অ্যাডভাইস প্লাস ইনভেস্টমেন্ট। সেখানে আমরা ফোকাস করি যারা নতুন আইডিয়া আছে, নতুন কোম্পানি শুরু করছে, যে ওদেরকে কেমনে জড়িত হইতে পারি উইথ এক্সপিরিয়েন্সড এঞ্জেল ইনভেস্টার্স, এবং কেমনে ওদের কোম্পানি নেক্সট লেভেল নিতে পারি, ওইটা আমাদের ফোকাস। জি, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন যেটি আমি আসলে মূল আলোচনায় রাখতে চাই, হোয়াট আর দ্য কি মেজার্স যেটা ইউ লুক
at when you determining the basically the viability of any investment? What are the key measures or key factors? থ্যাংক ইউ। আসলে আমাদের যে স্টেজে আমরা ইনভেস্ট করি, যেটা বলে যে প্রি সিড, সিড স্টেজ, আর্লি স্টেজ, মানে অনেকগুলো মেজার্স দেখতে পারি, বাট মানে ম্যাক্সিমাম হলো কোয়ালিটেটিভ হয় কম্পেয়ার টু কোয়ালিটেটিভ। কিন্তু কয়েকটা জিনিস আমরা দেখতে চাই যে কোনো বিজনেস প্রপোজালের, যে একটা হলো যে প্রথমে মার্কেট কেমন। যদি আপনি দেখেন যে বাংলাদেশ তো এখন আরো আরবানাইজ হচ্ছে, আরো ওয়েলথি হচ্ছে, এবং কোভিড তো অনেক একদম নতুন ট্রেন্ডস তৈরি করছে, মানে কি ধরনের মার্কেটে এই কোম্পানি ঢুকছে এবং হোয়াট ইজ দ্য লং টার্ম প্রসপেক্ট ফর দ্য মার্কেট, সেটা একটা। দ্বিতীয় হলো যে আমরা দেখি যে কি ধরনের সলিউশন এই কোম্পানি আনাইতে চাচ্ছে এবং বানাইতেছে, রাইট? যে ওদের প্রোডাক্ট কেমন, ওরা কি আসলে মার্কেটে ঢুকছে, কাস্টমার কি আছে, এবং কাস্টমার কি ফিরে আসতেছে, মানে রিকারিং কাস্টমার আসতেছে নাকি, ওই ধরনের এক্সিকিউশন আমরা দেখতে চাই। তৃতীয় হলো টিম, মানে আমরা দেখতে চাই একটা ব্যালেন্স টিম, যারা অনেক এক্সপিরিয়েন্স আছে এই পার্টিকুলার সেক্টরে, ওরা একটা মানে ওদের একটা হিস্ট্রি আছে এবং নেটওয়ার্কস আছে যেখানে এই বিজনেস সাকসেসফুল বানাইতে পারবে। আরেকটা জিনিস আমরা দেখি হলো যেটা বলে আনফেয়ার অ্যাডভান্টেজ, যে এই যে কোম্পানির যে প্রোডাক্ট আর সলিউশন আছে এটা কি মানে মিনিমাম 5 times better than the competitor, মানে is the team in the top 1% of people in Bangladesh capable of solving this problem? আর লাস্টলি হলো যে এটা খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য হলো ভিশন এন্ড প্ল্যান, যে শর্ট টার্ম কি করতে চায় ইনভেস্টমেন্ট নিয়ে, বা একটা লং টার্ম ভিশন কি, যে এই কোম্পানি কোথায় নিতে চায় এবং কি করতে পারে। ওই কয়েকটা জিনিস আমরা প্রথমে দেখি এবং আরো যে কয়েকটা জিনিস আছে। জি, নিঝর রহমান, আপনি তো আসলে কিছু এলিমেন্টের কথা বললেন যেগুলো আপনারা ইনভেস্টমেন্টের সময় দেখেন, কিন্তু একটা প্রসেসের মধ্যে দিয়ে যখন ইনভেস্টমেন্ট গুলো যায়, প্রসেস ওরিয়েন্টেড যেই ব্যাপারগুলো থাকে, ইস্যুস গুলো থাকে, ম্যাটার গুলো থাকে, সেই ম্যাটার গুলো নিয়ে যদি বলেন, উইচ আর মানে যেই ফ্যাক্টর গুলো আসলে একটা ইনভেস্টমেন্টকে সাকসেসফুল ইনভেস্টমেন্ট করে তোলে। জি, সবচেয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাটার যদি বলতে পারি, মানে হলো মেজার বলতে পারি, হলো টিম, এবং আসলে দ্য মেইন ফাউন্ডার, মানে ওদের ভিশন কেমন, ওদের রেজিলিয়েন্স যেটা বলে কেমন, ওরা মানে কি ধরনের হার্ডশিপস ফেস করছে এবং আরো করবে, বাট মানে কেমনে ওরা এই বিজনেস দাঁড়াইতে পারবে ডিসপাইট হার্ডশিপস, ওগুলো আমরা দেখতে পারি। যে ফর এক্সাম্পল আমরা একটা কোম্পানি ইনভেস্ট করছি 19 সালে, নাম হলো যান্ত্রিক। যখন আমরা ইনভেস্ট করছি, ওরা মাসে এরকম ওরা বেসিক্যালি করে যে কনজিউমারদের যারা অটোমোবিল আছে ওদের সঙ্গে কানেক্ট করে উইথ সার্টিফাইড রিপেয়ারম্যান ফর অটোমোবিলস। সো যখন আমরা ইনভেস্ট করছি ওরা করতেছিল মেবি 5 লাখ, এখন কোভিড এর আগে they were doing maybe 25 lakh taka per month, but it's all due to the founder. মানে founder has invested all his life savings. উনি মানে other businesses ব্যবসা ছিল, but উনি ওগুলা ছাড়ে এটাতে ফোকাস করছে, এবং he is working 20 hours a day। মানে ওইটাই আমরা দেখছি এবং ওই ভিশন দেখে আমরা ইনভেস্ট করছি, এবং মাশাআল্লাহ we've been very happy with our investment. So আমি বলবো যে মানে সবচেয়ে ইম্পর্টেন্ট মেজার হলো টিম, মানে what is the capacity of the founder and whether or not মানে এই উদ্যোক্তাকে আমরা ব্যাক করতে চাই। নিঝর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি চমৎকার সব ইন্ডাস্ট্রি ইনসাইট আমাদেরকে জানালেন। আপনার মূল্যবান সময় দিয়েছেন আজকে আমাদের এই মানি ম্যাটার্স অনুষ্ঠানে। এখন আপনাদের বিভিন্ন প্রশ্ন আমরা আমাদের সোশ্যাল মিডিয়াতে পেয়েছি, সেই সোশ্যাল মিডিয়ার প্রশ্নগুলো নিয়ে আমাদের প্যানেলিস্টদের কাছে চলে যাচ্ছি। আসিফ খান, আমরা একটা প্রশ্ন পেয়েছি যেখানে একজন ব্যক্তি বলেছে তিনি একটি ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে কাজ করেন এবং তার বাৎসরিক যে আয়, সেই আয়ের থেকে উনি বছরে 2 থেকে 3 লাখ টাকা মানে সঞ্চয় করতে সমর্থ হন। এই সঞ্চয়কৃত অর্থ আসলে উনি আবার ইনভেস্ট করতে চান, কোথায় ইনভেস্ট করতে পারেন সেটি জিজ্ঞেস করেছেন। এই এক্সাম্পলটার আসলে আনসার দিতে হলে কিছু ব্যাকগ্রাউন্ড নলেজ আমাদের দরকার আর কি, যে ওনার আগের বিনিয়োগ কোথায় ছিল, ওনার রিস্ক অ্যাপেটাইট কেমন আছে। সো জাস্ট ওই ইনফরমেশনগুলো ছাড়া যদি আমি একটু আনসার দিই, যে আসলে তো সবারই একটু ডাইভার্সিফিকেশন দরকার, এবং যদি তার বয়সের উপর ডিপেন্ড করবে সে কতটুকু রিস্কি অ্যাসেটে যেতে পারবে। সো যদি থাকে যে আগে কোনো বিনিয়োগ নাই থাকে, হয়তো কিছুটা সেফ ইনভেস্টমেন্টে সে যেতেই পারে। আর এর বাইরে একটু অ্যাডিশনাল রিটার্নের জন্য তার যা অপশান আছে, আমি যেটা বলছিলাম যে মিউচুয়াল ফান্ডে কিন্তু সে করতে পারে বিনিয়োগ। জি, তাহলে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার প্রসেসটা কি হতে পারে, উনি কেমন করে যেতে পারেন? আচ্ছা, প্রসেসটা খুবই সহজ। প্রথমে যেটা লাগবে এটা হচ্ছে একটা বিও অ্যাকাউন্ট লাগবে, যেটা যে কোনো স্টক ব্রোকারেজের থ্রুতে খোলা যায়।
মিউচুয়াল ফান্ড আসলে দুই প্রকার আছে, আমি আপাতত ওপেন এন্ডেড নিয়েই কথা বলি। ওপেন এন্ডেডের ইউনিট কি ক্রয় করতে হলে তার যে কোনো একটা ওপেন এন্ডেড ফান্ড ম্যানেজারের সাথে কথা বলতে হবে। সো প্রথমে যেটা বললাম, আমি বিও অ্যাকাউন্টটা করে ফেলা, বিও অ্যাকাউন্টটা করে ফেলার পরে ওপেন এন্ডেড ফান্ড ম্যানেজার সে রিসার্চ করার পর যখন সে কনভিন্সড, যা বেশিরভাগেরই ওয়েবসাইটেই ফর্ম দেওয়া আছে, একটা ফর্ম ফিল আপের প্রশ্ন আছে এবং কিছু সাপোর্টিং ডকুমেন্টস লাগে, যে এনআইডির কপি, নমিনির এনআইডি, ছবি, কেউ যদি ট্যাক্স ফাইলিংয়ের সাথে করতে চায় ইটিন নাম্বার, হ্যাঁ, এগুলো দিলেই কিন্তু সে ওপেনিং পার্টটা হয়ে গেল। আর তারপরে শেষের ধাপটা শুধুমাত্র হচ্ছে টাকাটা অ্যাসেট ম্যানেজারের ব্যাংক অ্যাকাউন্টে, এই ফান্ডের ব্যাংক অ্যাকাউন্টে আসলে জমা দেওয়া। তাহলে এটা খুব বেশি যে জটিল প্রসেস সেটা না, না, একদমই না, একেবারে সোজা। পরবর্তী প্রশ্ন আমি আসলে মোহাম্মদ সাদমান আপনার কাছে করতে চাই। এটি দেখতে পাচ্ছি স্বাধীন ফিনটেকের ফেসবুক পেজে একজন করেছেন। আপনি যে পিয়ার টু পিয়ার লেন্ডিং প্ল্যাটফর্মটির কথা বললেন, উনি সেই পিয়ার টু পিয়ার লেন্ডিং প্ল্যাটফর্মে আসতে চান, কি কি স্টেপ পার হয়ে ওনার এই পিয়ার টু পিয়ার লেন্ডিং প্ল্যাটফর্মে আসতে হবে? উনি বিনিয়োগ করতে চান দেখতে পাচ্ছি। দোনো সাইডই আছে। অনেকে আমাদের পিয়ার টু পিয়ার, আমাদের এখন ওভার 12,000-এর মানুষ ডাউনলোড করেছে আমাদের যে বড়োয়ার অ্যাপটা। তো আমরা যেহেতু আজকে ইনভেস্টার নিয়ে কথা বলছি, আমরা ইনভেস্টার পার্টে যাই। তো আমাদের একটি স্বাধীন ইনভেস্টার অ্যাপ আছে গুগল প্লে স্টোরে। সো আপনার যে কোনো স্মার্টফোনে গিয়ে স্বাধীন ইনভেস্টার খুঁজতে হবে, আপনি পেয়ে যাবেন। তো স্টেপসগুলো খুবই সহজ। আপনি অ্যাপটি ডাউনলোড করবেন, ওর পরে কয়েকটি ফর্ম আছে, অনলাইন ফর্ম, ওগুলো ফিল করবেন। ওটার মধ্যে আসলে আমরা জানতে চাচ্ছি যে আপনার ন্যাশনাল আইডি ডিটেলস, আপনার আইডেন্টিফিকেশন ডিটেলস, এর উপর জানতে চাচ্ছি আপনার রিস্ক টলারেন্স কত, আপনি কি রিস্কি ইনভেস্টমেন্টে যাওয়ার জন্য রাজি নাকি না। অ্যান্ড লাস্টে আপনার নেটওয়ার্থটা নিয়ে আমরা ইচ্ছুক, কারণ একটা স্পেসিফিক নেটওয়ার্থ হইতে হবে যে আপনার কত টাকার ওয়ার্থ অফ অ্যাসেটস আছে আপনার কাছে। ওগুলো কোয়ালিফাই হলে তখন আমরা ইনভেস্টারকে একটা অপশন দিয়ে দিই যে উনি কত টাকা ইনভেস্ট করতে চায় মানুষের উপরে। আমাদের একটা সিম্পল ক্যালকুলেটর আছে, ওখানের মধ্যে আপনি যদি পিক করেন, ধরেন আমি 10 লাখ টাকা ইনভেস্ট করতে চাই, তখন আপনি চলে আসবে যে 10 লাখ মানে আপনি 40 থেকে 60 জন মানুষকে ইনভেস্ট করতে পারবেন। তো এটার মধ্যে একটা ডেফিনেটলি ফাইন্যান্সিয়াল ইনক্লুশন একটা পজিটিভও আছে, যে আপনি আসলে অন্যান্য মানুষকে ফান্ড করছেন ওদের ব্যবসা বা ওদের শর্ট টার্ম নিডস। আর এটাতে একটা রিটার্নও আছে, অ্যান্ড এই রিটার্নটা আপনি আমাদের ক্যালকুলেটারে দেখতে পারবেন। কিন্তু প্রসেসটা খুবই সহজ। আপনি গিয়ে অ্যাপটা ডাউনলোড করবেন, স্বাধীন ইনভেস্টার, কিছু ফর্ম ফিল করবেন, অ্যান্ড দেন যেভাবে আসিফ ভাই বললো, আপনাকে লাস্ট স্টেজে গিয়ে ফান্ড ট্রান্সফারের পার্টটা আছে, যেখানে আপনি যাকে যাকে লোনটা দিবেন ওদেরকে ট্রান্সফার করবেন ফান্ডসটা। মোহাম্মদ সাদমান এবং আসিফ খান, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের এই মানি ম্যাটার্স অনুষ্ঠানে অংশগ্রহণ করবার জন্য। শুধু দর্শক মণ্ডলী, বলা হয়ে থাকে আগুন এবং চাকা আবিষ্কারের মাধ্যমেই নাকি সভ্যতার অগ্রযাত্রা হয়েছিল। তো মানুষের যে অর্থনৈতিক কর্মকাণ্ড, সেটির প্রচলনের জন্য বাজার ব্যবস্থা এবং মুদ্রা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সেই মুদ্রা ব্যবস্থায় কেমন করে ইনভেস্ট করে আরও সম্পদশালী হওয়া যায়, সেটি নিয়ে আমরা আসলে কথা বললাম। আমাদের এই আলোচনাটি ছিল সর্বসাধারণ মানুষের জন্য, এবং আমরা আশা করছি এই আলোচনা থেকে আপনারা উপকৃত হয়েছেন। আমরা কথা বলেছি বন্ড মার্কেটে ইনভেস্টমেন্টের ব্যাপারে, আমরা ল্যান্ড মার্কেটের কথা বলেছি, আমরা স্টক মার্কেটের কথা বলেছি, তার সাথে সাথে নিত্য নতুন প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে পিয়ার টু পিয়ার লেন্ডিং কেমন করে পাওয়া যায় এবং দেওয়া যায়, সেটি নিয়েও আমরা কথা বলেছি। আশা করি আপনারা উপকৃত হয়েছেন আমাদের এই আলোচনায়। আমাদের সাথেই থাকবেন, ভবিষ্যতে আবার ফিরে আসব অন্য কোনো একটি টপিকে আলোচনা করবার জন্য। আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি তানজিম ফেরদৌস।